বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও যে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তার জন্য আমরা সর্বদাই যেন তার শুকরিয়া আদায় করি। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের আমি খতিয়ানের যে অধ্যায় রয়েছিল সেটা আমি শেষ করেছিলাম এবং বলেছিলাম আজকে পরবর্তী অধ্যায় অর্থাৎ দশম অধ্যায়ের অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো শুরুতে আমি সে অধ্যায় থেকে কিছু প্রশ্নের অ্যান্সার তোমাদের কাছ থেকে জানতে চাই। তো কেউ একজন বলবে খতিয়ান কাকে বলে? অনেক ছোট একটা প্রশ্ন, সহজ প্রশ্ন, আশা করছি তোমার অ্যান্সারটা দিতে পারছো। খতিয়ানের ছকগুলো কয় ধরনের হয়? সর্বশেষ আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে চলমান জের ছকে কলম সংখ্যা কয়টি? তিনটা প্রশ্ন করলাম। আশা করছি যেহেতু প্রশ্নগুলো গত ক্লাসের উপর ভিত্তি করেই করা, সুতরাং তোমরা যারা ক্লাসগুলো অনুসরণ করো তারা সহজে অ্যান্সারটা দিতে পেরেছো। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কেন? আমরা জানি আমাদের বইতে যে একটা অধ্যায় রয়েছে, দশম অধ্যায়, যার নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে অনেক স্টুডেন্টই তোমরা ভয় পাও। কেন ভয় পাও? আসলে তোমরা হয়তো বেশি করে চর্চা না করার ফলেই ভয় পাও। এই অঙ্ক শেখানোর বেশ কতগুলো পদ্ধতি রয়েছে। আগে অঙ্কটা কেন শিখতে হবে এটা তোমাদেরকে বলি। আমাদের এই যে কোশ্চেনে আমরা প্রশ্নগুলো 11টা সেট করি, তার মধ্যে ক বিভাগে 2টা প্রশ্ন থাকে এই অধ্যায় থেকেই। আর্থিক বিবরণী অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকে এবং 2টা প্রশ্নেরই উত্তর বাধ্যতামূলকভাবে দিতে হয়। সুতরাং বুঝতে পারছো অঙ্কের গুরুত্বটা কতটুকু। তো পারবো না, পারি না, জটিল, এই সমস্ত কথাগুলো থেকে তোমাকে বের হয়ে আসতেই হবে যদি এই সাবজেক্টে ভালো করতে চাও। অনেক স্টুডেন্টই ভয় পাও। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি 2 থেকে 3টা ক্লাস আমি এই অধ্যায়ের উপরে তোমাদের সামনে উপস্থাপন করব। ইনশাআল্লাহ তোমরা 90% অঙ্ক শিখতে পারবে শুধুমাত্র এই ক্লাসটা অনুসরণ করার ফলে। অঙ্ক শেখার জন্য বইয়ের অঙ্ক সলভ করার আগে অঙ্কগুলো করতে যে কি কি নিয়ম আমাদের জানা প্রয়োজন সেগুলো তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। তাহলে আর্থিক বিবরণীর অঙ্কটা কি? আর্থিক বিবরণীর অঙ্ক হচ্ছে একটা নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়ের লাভ লোকসানের পরিমাণ কি দাঁড়িয়েছে, সম্পদ এবং দায়ের পরিমাণ কি দাঁড়িয়েছে, এগুলো যে অঙ্কের মাধ্যমে বের করা হয় তাকেই বলা হচ্ছে আর্থিক বিবরণীর অঙ্ক। ব্যবসায় লাভ হয়েছে না লোকসান হয়েছে, সম্পদ বা দায় দেনা কি পরিমাণ রয়েছে, এটাই বের করা হচ্ছে। তাহলে 2টা অংশ, একটা হচ্ছে লাভ লোকসান আর একটা হচ্ছে সম্পদ আর দায় দেনা। তাহলে আমরা লাভ লোকসান যার মাধ্যমে বের করি সেটাকে বলা হচ্ছে বিশদায় বিবরণী, আর সম্পদ এবং দায় দেনা যেটা থেকে বের করি সেটাকে বলা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। সুতরাং তোমরা যদি বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী কিভাবে তৈরি করতে হয় এটা শিখতে পারো, তাহলে বইয়ের অঙ্ক সলভ করার তোমাদের প্রয়োজনই হবে না, তোমরা নিয়মটা শিখে নেবে ইনশাআল্লাহ। তো আমার যেই উদ্দেশ্যটা তোমরা সহজে হয়তো বুঝতে পেরেছো, আমি তোমাদের আগে নিয়ম শেখাবো। যেমন বিশদায় বিবরণী অঙ্কটা করার জন্য তোমাকে নিট ক্রয়, নিট বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অন্যান্য আয় আর অন্যান্য ব্যয়, এই 6টা বিষয় তোমাকে জানতে হবে। 6টা বিষয় যদি তুমি আয়ত্ত করতে পারো, যেখান থেকেই অঙ্ক দিক না কেন তুমি তার অ্যান্সার করতে পারবে। সুতরাং আমার কথাটা অবশ্যই তোমরা আশা করছি গুরুত্ব দিবে। তাহলে 6টা বিষয় আমরা আগে শেখাবো, তারপরে তোমাকে বিশদায় বিবরণী কীভাবে করতে হয় সেইভাবে অঙ্ক করাবো। তাহলে শুরুতেই আমরা নিট ক্রয় কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। ওকে, তাহলে আমরা নিট ক্রয়, নিট বিক্রয় এই বিষয়গুলো কিভাবে করব। তাহলে আমরা এখানে নিলাম নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। কিভাবে আমরা নিট ক্রয় নির্ণয় করব সেটা
এখানে সূত্রের মাধ্যমে লিখছি। তাহলে প্রথমেই আমাদের অঙ্কে নিশ্চয় ক্রয় দেয়া থাকে, তখন আমি একটা কাল্পনিক তথ্য দিলাম, মনে করলাম ক্রয় হচ্ছে 40,000 টাকা। তাহলে ক্রয় থেকে কি কি যোগ বিয়োগ করলে নিট ক্রয় বের হয়ে যায় এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে ক্রয় থেকে যদি আমরা ফেরত বাদ দিই, অবশ্যই বাদ দিতে হবে নিট ক্রয় বের করার জন্য। তাহলে ফেরত ধরে নিলাম 5,000 টাকা, এটা একটা কাল্পনিক তথ্য দিয়ে করা হচ্ছে, থাকলো আমার 35,000 টাকা। তারপরে ক্রয় থেকে কি বাদ যায়, কারবারি বাট্টার পরিমাণও বাদ যায়, এটা 2,000 টাকা ধরে নিলাম, বাদ দিলে থাকে আমার 33,000 টাকা। ওকে। তারপরে যদি মালিক তার প্রচারের উদ্দেশ্যে ব্যবসায়ের কিছু পণ্য বিতরণ করে দেয় বিনামূল্যে, তাহলে পণ্য বিতরণ করেছে, বিতরণ ধরে নিলাম এখানে 3,000 টাকা, তাহলে সেটাও মাইনাস হবে, থাকলো আমার 30,000 টাকা। মালিক তার নিজের প্রয়োজনে বাসা বাড়িতে ব্যবহারের উদ্দেশ্যে কিছু পণ্য নিয়ে যেতে পারে, যাকে বলা হচ্ছে উত্তোলন, এটা যদি 2,000 টাকা ধরি তাহলে বাদ দিলে থাকে হচ্ছে 28,000 টাকা। সর্বশেষ আরেকটা পয়েন্ট নিট ক্রয় বের করার জন্য থাকে, সেটা হচ্ছে অলিখিত ক্রয়, অলিখিত ক্রয়। ওকে, অলিখিত ক্রয় ধরলাম আমি 4,000 টাকা। ওকে, তাহলে এখানে তোমার দাঁড়িয়েছে 32,000 টাকা। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি যেই সিরিয়ালটা লিখলাম এটা কিন্তু আমাদেরকেও মুখস্থ করতে হয়েছে, কোনটার পরে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, এই বিষয়গুলো করার ফলেই কিন্তু তোমার নিট ক্রয়ের পরিমাণ বের হবে। আমি কিন্তু বলতে যাচ্ছি বিশদ আয় বিবরণী তোমরা যে করবে, বিশদ আয় বিবরণীর মধ্যে কোনগুলো থাকে আগে সেগুলো তোমরা আয়ত্ত করো, তাহলে নিট ক্রয় থাকে। এখানে যে সিরিয়াল মেনটেন করা হয়েছে এই সিরিয়ালটা কিন্তু জরুরি নয়, অর্থাৎ অলিখিত ক্রয়টা তুমি উপরে লিখতে পারো, ফেরতটা নিচে লিখতে পারো, কারবারি বাট্টা উপরে লিখতে পারো, কিন্তু নিট ক্রয় বের করার জন্য এই তথ্যগুলো উদ্দীপকে আছে কিনা দেখবে। সহজ কথা হচ্ছে, ভয় পাওয়ার কিছুই নয়, এতগুলো পয়েন্ট একটা অঙ্কে কখনোই দিবে না, হয়তো একটা দুইটা দিবে, কিন্তু অঙ্ক শেখার সুবিধার্থে তোমাকে কিন্তু টোটাল জানতে হবে। তাহলে আমরা 6টা বিষয়ের মধ্যে একটা বিষয় আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা খাতায় লিখে ফেলেছো, এটা অবশ্যই মুখস্থ করবে। তাহলে এটা হচ্ছে নিট ক্রয়। এরপরে যদি আমরা নিট বিক্রয়ের পরিমাণটা নির্ণয় করতে চাই, তাহলে এটা আমরা নিট ক্রয়ের জায়গায় আমরা এখানে বিক্রয় লিখব, এটা আমরা মুছে দিচ্ছি। তাহলে নিশ্চয়ই তোমরা খাতায় সুন্দর করে আলাদা একটা নোট করে রেখে দেবে এই সূত্রগুলো, তাহলে অঙ্ক তোমার অবশ্যই সুবিধা হবে। তাহলে এখানে আমরা এবার লিখব নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। তাহলে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় শুরুতেই তাহলে আমরা লিখব বিক্রয়, কাল্পনিক তথ্য দিয়ে দিলাম 30,000 টাকা। বিক্রয় থেকে ফেরত বাদ যায়, ক্রয়ে থেকে যেরকম বাদ দিয়েছিলাম এখান থেকেও ফেরত আমরা বাদ দিব, ওইগুলো উদ্দীপকে তোমার দেয়া থাকবে। তারপরে ওখান থেকে দেখো কারবারি বাট্টা বাদ দিয়েছিলাম, তাহলে এখান থেকেও আমার কারবারি বাট্টা বাদ যাবে, কারবারি বাট্টা 3,000 টাকা বাদ দিলাম, থাকে তোমার 22,000 টাকা। ওকে, এখানে অলিখিত বিক্রয় বলে আরেকটা আইটেম থাকে, বিক্রয় করেছো কিন্তু লেখা হয়নি, যাকে বলা হচ্ছে অলিখিত বিক্রয়। তাহলে অলিখিত বিক্রয় 2,000 টাকা, তাহলে হচ্ছে কত আমার 24,000 টাকা, এটাকে আমরা বলছি নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। তাহলে নিট ক্রয়ের তুলনায় নিট বিক্রয়ের সূত্রটা কিন্তু সহজ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার উদ্দেশ্যটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, উদ্দেশ্যটা হচ্ছে সূত্রগুলো তোমাদের আগে সর্বপ্রথম আয়ত্ত করানো। তাহলে এইভাবে নিট বিক্রয় বের করতে হয়। পরবর্তী বিশদ আয় বিবরণী করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তাহলে পণ্যগুলো বিক্রয় করেছি আমি, এর জন্য যে ব্যয়গুলো হয় সেগুলোকে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে কোনটার সাথে কোনটা যোগ করলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যায় সেটাও দেখায়। তাহলে এখানে আমরা লিখব বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, বিক্রিত পণ্যের ব্যয় ওকে নির্ণয়। তাহলে শুরুতে আমরা কি লিখব, শুরুতে লিখব প্রারম্ভিক মজুদ পণ্য, বছরের শুরুতে যেই পণ্যটা মজুদ থাকে তাকে বলা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য।
তাহলে প্রারম্ভিক মজুত পণ্য যদি আমি এখানে 70,000 টাকা দিই, ওকে, এর সাথে আমরা যোগ করব নিট ক্রয়। নিট ক্রয়, তাহলে কোনো অঙ্কে কিন্তু নিট ক্রয় দেয়া থাকে না, নিট ক্রয়টা বের করে নিতে হয়। আমরা আগের সূত্রে তোমাকে দেখালাম, ওই নিট ক্রয়ের যে সূত্রগুলো লেখা ছিল এখানে কাজ করতে হবে। তো যেহেতু সূত্র শেখাচ্ছি, ধরে নিলাম নিট ক্রয় হচ্ছে আমার 20,000 টাকা, তাহলে হলো কত, 90,000 টাকা। এর সাথে আমাকে যোগ করতে হবে প্রত্যক্ষ খরচ। তাহলে এখন প্রত্যক্ষ খরচ কাকে বলে? বইয়ে দেখো অনেক সুন্দর ভাষায় লেখা থাকে, এগুলোকে প্রত্যক্ষ খরচ বলে। তো বইয়ের ভাষা বাদ দিয়ে আমি একটা কথা তোমাদের সামনে উপস্থাপন করছি। পণ্য ক্রয় করে ব্যবসায়ে নিয়ে আসার পথে যে খরচগুলো হয়, অর্থাৎ রাজশাহীতে আমাদের ব্যবসা রয়েছে, ঢাকাতে পণ্য ক্রয় করে ব্যবসায়ে ঢোকানোর আগ পর্যন্ত যে খরচগুলো হয় সেই খরচগুলোকে প্রত্যক্ষ খরচ বলে। যেমন ক্রয় পরিবহন হয়, মজুরি হয়, আমদানি শুল্ক হয়, ডক চার্জ হয়, জাহাজ ভাড়া হয় এবং জ্বালানি হয়। এই যে আমদানি শুল্কটা বাইরের দেশ থেকে পণ্য ক্রয় করে আনার পথে হয়, তাও কিন্তু পথেই হচ্ছে। ডক চার্জ হচ্ছে আমাদের পণ্য জাহাজ থেকে নামিয়ে যে জায়গাটা রাখতে হয় তার নাম হচ্ছে ডক ইয়ার্ড। এখানে রাখার জন্য কিন্তু বন্দর কর্তৃপক্ষকে টাকা দিতে হয়, এর জন্য এটাকে আমরা ডক চার্জ বলে থাকি। মোট 6টা খরচ রয়েছে, তো ভয় পাওয়ার কিছু নাই, এই 6টা খরচই কিন্তু একটা অঙ্কে থাকবে না। এই কথাটা বারবারই বলছে এই কারণেই যে সূত্র দেখে হয়তো তোমরা ভয় পেতে পারো, গোটা সূত্র কখনো একটা অঙ্কে দেয় চাই না, তার মধ্যে থেকে কিছু কিছু হয়তো দিয়েছে, তুমি সেগুলো কাজ করবে তাহলে হবে। তাহলে প্রত্যক্ষ খরচ টোটাল ধরে নিলাম এখানে আমার 10,000 টাকা। ওকে, তাহলে আমার দাঁড়িয়েছে কত, 1 লক্ষ টাকা। তাহলে প্রারম্ভিক মজুদের সাথে আমরা নিট ক্রয় যোগ করলাম, প্রত্যক্ষ খরচ যোগ করলাম, সর্বশেষে এসে আমাকে সমাপনী মজুদ পণ্য মাইনাস করতে হবে। তাহলে এখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য মাইনাস করব। তাহলে একটা পণ্য সমাপনী মজুদ, বছর শেষে যেই পণ্যটা অবিকৃত অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তাহলে বাদ দেওয়ার পরে যেটা বের হলো তার নামই হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। সুতরাং দেখো, নিট ক্রয়, নিট বিক্রয়, বিকৃত পণ্যের ব্যয়, আর 3টা জিনিস তোমাদের সামনে উপস্থাপন করলেই তোমরা কিন্তু বিশদ বিবরণী করতে পারবে। যেমন বলছে পরিচালন ব্যয়, তাহলে কোন ব্যয়গুলোকে পরিচালন ব্যয় বলা হয়? আমি এটা অনেকগুলো উদাহরণ রয়েছে, লিখতে গেলে হয়তো টাইমটা অনেক পার হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। এই ধরনের ব্যয়গুলোকে পরিচালন ব্যয় বলা হয়। ব্যবসা চলাকালীন যে ব্যয়গুলো হচ্ছে, যেমন আমি প্রত্যক্ষ খরচ বললাম কোনগুলো, পণ্য ক্রয় করে ব্যবসায় নিয়ে আসার আগ পর্যন্ত যে ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলোকে বলা হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে পণ্যটা নিয়ে এসেছো, ব্যবসাটা চলছে, এই চলার জন্য, চালানোর জন্য যে খরচগুলো হয় তার নামই হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে এটাও কিন্তু একটা অঙ্ক করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, পরিচালন ব্যয়। তাহলে ব্যবসা চলাকালীন যে ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলোকে বলা হচ্ছে পরিচালন ব্যয়। যেমন বেতন, ভাড়া, মজুরি, বিজ্ঞাপন, বাট্টা, অবচয়, অনাদায়ী পাওনা ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ব্যয় রয়েছে। তাহলে মনে রাখার উপায় হচ্ছে যে রাস্তায় আসার পথে যে ব্যয় এগুলো না, ব্যবসায়ে পণ্য আনার পরে যে ব্যয়গুলো হচ্ছে সেগুলোকে বলছি আমরা পরিচালন ব্যয়। তারপরে যে 2টা বিষয় সেটা হচ্ছে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়। দেখো, পরিচালন ব্যয় এবং অন্যান্য আয়, অন্যান্য ব্যয়। তাহলে অন্যান্য আয় ব্যয়গুলো কাকে বলে? ব্যবসা থাকলে যে ব্যয়গুলো হয় সেগুলোকে আমরা পরিচালন ব্যয় বলছি, কিন্তু ব্যবসা না থাকলেও যে ব্যয়গুলো আমাকে করতে হয়, যে আয়গুলো আসে সেগুলোকে বলা হচ্ছে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়। এগুলোর জন্য তোমরা নিশ্চয় আজকে বইটা বের করে দেখে নিবে, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিশ্চয় ঝাড়া মুখস্থ না করে বুঝলে সহজে বুঝতে পারবে। ব্যবসা না থাকলেও যে ব্যয়গুলো হয়, যেমন এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি ব্যাংকে থেকে লোন নিয়েছি, আমাকে লোনের উপরে সুদ দিতে হয়, তাহলে এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তারপরেও কিন্তু আমাকে সুদটা দিতে হবে, এই কারণে এটাকে বলা হচ্ছে অন্যান্য ব্যয়। অনুরূপভাবে যদি আমি কোথাও টাকা খাটাই
তাহলে ওই টাকা থেকে আমি কিন্তু সুদ পাবো। ব্যাংকে যদি টাকা জমা রাখি তাহলে ব্যবসা থাকুক বা না থাকুক, ব্যবসা যদি বন্ধ হয়ে যাও তাও কিন্তু আমি ব্যাংকের সুদটা পাবো। তাহলে বলা হচ্ছে ব্যবসা থাকবে বা না থাকবে এর সাথে যে সমস্ত আয় ব্যয়গুলো জড়িত নয় সেগুলোকে বলা হচ্ছে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়। আর ব্যবসা থাকাকালীন যে ব্যয়টা হয় সেগুলোকে বলছি আমরা পরিচালন ব্যয়। পণ্য ক্রয় করে ব্যবসায় ঢোকানোর আগ পর্যন্ত যে ব্যয়গুলো হয় সেগুলোকে বলা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। এইভাবে কথাগুলো মনে রেখে যদি অঙ্কটা করো তাহলে তোমাদের বিশদ আয় বিবরণী হয়ে যাবে। আজকের এই সংক্ষিপ্ত ভিডিও ক্লাসে বিশদ আয় বিবরণী কিভাবে তৈরি করতে হয় আমি তার কিন্তু সূত্রগুলো এবং নিয়মগুলো আলোচনা করলাম। এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, আজকেই করবে, কেননা আগামী ক্লাসে আমি বিশদ আয় বিবরণীটা করাবো। তারপরে আবার আর্থিক অবস্থার বিবরণীর সূত্র শিখিয়ে আর্থিক অবস্থার বিবরণী করাবো। তাহলে তোমাদের আজকের ক্লাসের ছোট্ট একটা হোমওয়ার্ক, এই যে সূত্রগুলো লিখলাম এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে, করার পরে খাতায় লিখবে। মুখস্থ করে খাতায় লিখে আমাকে জানাবে আমি পরিচালন ব্যয়গুলো বলেছি, অন্যান্য আয় বলেছি, অন্যান্য ব্যয় বলেছি, এগুলোও আমি কি বলেছি সেটাই তোমরা অবশ্যই লিখে দেখাবে। ইনশাল্লাহ যারা তোমরা এই অধ্যায়ের অঙ্ক নিয়ে ভয় পেতে এতদিন তারা কিন্তু ভয় পাবে না। কোনো একটা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে সরাসরি কল দিবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, আমি ইনশাল্লাহ তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর নয়, তোমরা যেখানেই থাকো আল্লাহর জন্য তোমাদের প্রত্যেককেই ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।